বিশাল সুন্দর করে সাজানো ঘর। কর্তা সাটিন মোড়ানো সোফায় হেলান দিয়ে রূপোর গুড়গুড়ি থেকে সোনার মুখনলে তামাক টানছিলেন। গিন্নি অদূরে একখানি গদি মোড়া চেয়ারে বসেছিলেন। কর্তা গিন্নিতে কথাবার্তা হচ্ছিল। ও মা, তুমি এমন দোমনা করছো কেন বলো তো? কি অতলের সঙ্গে খুঁকির বিয়েটি দিয়ে ফেলো। দেখতে দেখতে মেয়ে তো ডাগরো হয়ে উঠল। 60-এর কোলে 14 বছর বয়সে পা দিয়েছে, আর দেরি হলে সমাজে মুখ দেখবো কেমন করে বলো তো? কি হ্যাঁ, এই দেখো, এই তুমিও সব ওই মদ ফদ গুলো ছাড়ো। মেয়ে 14 বছরের হয়েছে তো বাড়ি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিনা? হ্যাঁ, তা নয় তো আবার কি? হিন্দু ঘরের আইবুড়ো মেয়ে 14 বছরের হলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না? তুমি কি যে বলো না। কুয়োর ব্যাং, কুয়োয় বসে আছো, দুনিয়ার খবর তো রাখো না। বিলেতের আমেরিকার বড় বড় ডাক্তারদের আজকাল মত এই যে এই 16 বছরের কমে কখনোই মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। আরে 16 বছরের কমে কখনো আমি মেয়ের বিয়ে দেব না। নির্মলারও দিইনি, আর এই সুধার ক্ষেত্রেও দেব না। আমার মত বিশ্বাসের বিরুদ্ধে আমি কখনো কাজ করব না, এই আমার প্রতিজ্ঞা। হ্যাঁ, বলি, আমরা তো বিলিতেও বাস করিনি আর আমেরিকাতেও বাস করিনি। যে সমাজে যা প্রথা। এই কলকাতা শহরে কত বড় বড় লোকের ঘরে এই 16, 17, 20 বছরের আইবুড়ো মেয়ে রয়েছে, সে খবর রাখো কুয়োর ব্যাং। হ্যাঁ, সেই জন্যই এই তাদের নিয়ে কেউ কি নিন্দে করেছে, নাকি নাকি সমাজে মুখ দেখাতে পারছে না? আর শোনো, ওই অতুলের হাতে মেয়ে দেওয়ার কল্পনাও করো না, এও একেবারে অসম্ভবই বলে রাখলাম। কেন অসম্ভব কেন শুনি? হ্যাঁ, অতুলকে মেয়ে দিলে মেয়ে অজাতে পড়বে না অঘরে পড়বে? যাতে পড়বে না তা স্বীকার করছি, কিন্তু কিন্তু অঘরে পড়বে নিশ্চয়। তবে তোমার এই অঘর বলতে যা বোঝো, আমি কিন্তু সেই অর্থ বলছি না। তা কি অর্থে বলছো শুনি? তাহলে বুঝিয়ে বলি, শোনো। আরে, তোমার মেয়ে ধনী পিতার গৃহে আজন্ম প্রতিপালিত। ভূমিষ্ঠ হয়ে অবধি এত কাল সে যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, সে ঘরে গেলে সেই সমস্ত সে সইতে পারবে না। তাই সেই ঘরই তার পক্ষে অঘর। আরে, তোমার মেয়ে দামি জরিপার শান্তিপুরি ভিন্ন অন্য শাড়ি পরে না। একখানা শাড়ি একদিন পরা হলেই ধোবাকে ফেলে দেয়। রূপো থালা বাসনে খেয়ে দে এমনই তার অভ্যেস হয়ে গেছে যে কাঁসার থালা বাসনে খেতে হলে তার গন্ধ লাগে। বিদ্যুৎ পাখার তলায় না শুলে রাতে তার ঘুম হয় না। 2-3টে দাসী সব সময় তার পরিচর্যায় ব্যস্ত। সে কি তোমার ওই 200 টাকা মাইনের অতুল মাস্টারের ঘরে গিয়ে মিলে শাড়ি পরে মোটি পেতে কুনো কুঁড়তে পারবে? না শিল বেটে বাটনা বাটতে পারবে? না ওই ওই কয়লা ভরিয়ে আগুন ধরিয়ে তাতে ভাত রাঁধতে পারবে? হ্যাঁ, গিন্নি নীরবে বসে কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, কেন পারবে নাই বা কেন শুনি? হলেই বা বড় মানুষের মেয়ে, হিন্দুর মেয়ে তো, মেম সাহেবের মেয়ে তো আর নয়। নিজের সংসারে নিজের স্বামী পুত্রকে রেঁধে বেড়ে খাওয়ানো, ঘরের কাজকর্ম করা, সে তো মেয়ে মানুষের ভাগ্যের কথা গো। ও যদি বলে আমি পারবো, ও যদি বলে আমি তাঁতি সুখী, তো আমরা কেন তাতে বাধা দেবো বলো দেখি? দুটিতে ভাব হয়েছে বড্ড। এ বিয়ে না দিলে মেয়ে কিন্তু আমার অসুখী হবে, তা তোমাকে আমি বলে রাখলাম। শুধু অসুখী বা বলি কেন, অধর্ম তো হবে নাকি? মেয়ে মানুষের যে প্রধান ধর্ম সতী ধর্ম, তাতে আঘাত লাগবে না? কর্তা কয়েক মুহূর্ত অবাক হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তার মুখমণ্ডলে বিরক্তি ও ক্রোধের চিহ্ন পরিস্ফুট হয়ে উঠল। তারপর বললেন, এত দূর গড়িয়েছে? তা খুঁকি বুঝি তোমাকে বলেছে এই সব কথা নাকি? হ্যাঁ, বলে বিদ্রুপের ভঙ্গিতে ঠোঁট কুঁচকে মাথা নাড়তে লাগলেন। গৃহিণী নিচু চোখে সভয়ে উত্তর করলেন, হ্যাঁ। ভাব হইছে, মানে ওই লব হইছে, ওটা গুষ্টির পিন্ডি হইছে। দেখো তো একবার, হারামজাদিকে কোথায় গেল? সব কথা তো আমি নিজের মুখে শুনে একটা বিহিত করি। নাও, আর বাপগিরি ফলাতে হবে না, ভারী বিহিত করবে তো। সে স্কুলে গেছে, এই তো গাড়ি তাকে রেখে ফিরে এলো। 11টা বাজে, এখন উঠে স্নান করবে তো নাকি? না আমার সঙ্গে সারাক্ষণ ঝগড়াই করতে থাকবে? হ্যাঁ, আমি তো ঝগড়া করছি বটে, কিন্তু তুমি যে ভাবিয়ে দিলে গিন্নি। ভাব হয়েছে আবার কোন দেশি কথা?
কেন? এই যে এখনই বলছিলে বিলেতে আমেরিকা ডাক্তারদের মত অনুসারেই আমাদের চলা উচিত, তা সেসব দেশে বিয়ের আগে বরকনের ভাব হয় না? মনের ভেতর একজনকে ভালোবাসবে, বাইরে আরেকজনকে বিয়ে করে তার সঙ্গে ঘর করতে যাবে, তা এটা কি ধর্ম নাকি? তা সেই জন্য বিশেষ চিন্তা নেই। ওই লব ফব সব নিচক ছেলে মানুষই বই তো নয়। দেখাশোনা বন্ধ হলে সে আপনি সেরে যাবে। আর কিন্তু খবরদার ওই সুধা যেন ওই নির্মলার বাড়িতে না যায়, বুঝলে? তাহলে ওই সব বাদরামি দুদিনেই চুকে বুকে যাবে। হ্যাঁ, চুকে যাবে। দিনেকের দিন যতই বুড়ো হচ্ছেন ততই ওনার ভীমরতি ধরছেন। বলে গৃহিণী কর্তার স্নানের জন্য ভৃত্যদের প্রতি আদেশ প্রচার করতে উঠে গেলেন। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সুধার বিবাহ। এর আগেও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অনেক গল্পই আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন। তাদের মধ্যে বিয়ের বিজ্ঞাপন, নিষিদ্ধ ফল ইত্যাদি অন্যতম। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্টওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সুধার বিবাহ। ইউটিউবের পর দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার স্পটিফাইতেও। স্ক্রিন অফ রেখে গল্প শোনার জন্য এখনই ফলো করুন আমাদের স্পটিফাইতে, যেখানে থাকবে দুর্দান্ত কিছু গল্প। তাহলে চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। লিংক নিচে ডেসক্রিপশনে। তা ব্যাপারটা এই জিনের উপর গুড়গুড়িতে সোনার মুখনলে তামাক খেতে খেতে এতক্ষণ দাম্পত্য কলহে নিযুক্ত ছিলেন। ইহার নাম বরদা কিঙ্কর চক্রবর্তী। ইনি কলকাতার একজন প্রসিদ্ধ অ্যাটর্নি। তাছাড়া দেশে জমিদারি আছে, অগাধ টাকা। ইহার দুটি কন্যা, একটি মাত্র পুত্র। জ্যেষ্ঠ কন্যা নির্মল হাসিনী বা নির্মলা কলকাতাতেই স্বামীগৃহে বাস করে। তার বয়স 18 বছর মাত্র। তার স্বামী বিনয়ভূষণ প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক। শ্বশুরের তুল্য না হলেও বিনয়ভূষণ বেশ ধনী লোক। দেশে তার বিষয় সম্পত্তি যথেষ্টই আছে, শুধুমাত্র চাকরিটুকুই ভরসা নয়। খুকি অর্থাৎ কনিষ্ঠা কন্যার নাম হল সুধাংশু নলিনী বা সুধা। তার বয়স 14 বছর। বেথুন স্কুলে 2য় শ্রেণীর ছাত্রী। বড়দাবাবুর পুত্রটি এখন 7 বছরের বালক মাত্র। এবার আসি অতুলের কথায়। অতুলও রসায়নের অধ্যাপক, কিন্তু বেসরকারি কলেজের। 200 টাকা মাত্র বেতন পায়। অতুল আর বিনয় পূর্বে সহপাঠী ছিল। বন্ধু গৃহেই বন্ধু শালিকা সুধার সাথে অতুলের পরিচয়ের সূত্রপাত। ক্রমে সেই পরিচয়ে রীতিমতন ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নির্মলা ও তার স্বামী উভয়েরই ইচ্ছে অতুলের সঙ্গেই সুধার বিবাহ হয়। অতুলের যেদিন আসবার কথা, নির্মলা সেদিন বাপের বাড়ি গিয়ে সুধাকে নিয়ে আসে। আবার সুধা কোনোদিন আসলে অতুলকে খবর দিতেও বিনয় ভোলে না। বস্তুত এদের ষড়যন্ত্র বা সহযোগিতার ফলেই ব্যাপারটি এরূপ সঙ্গীন হয়ে দাঁড়িয়েছে। এরা দুটি বোনই সুন্দরী, তবে সুধা একটু বেশি সুন্দরী। বিশেষ করে তার গায়ের রংটি বড় চমৎকার। এমন রংটি বাঙালি ঘরে বড় দুর্লভ। হারমেনি বিবির অপেক্ষা কিছুমাত্র হীনপ্রভ নয়। যাক সে কথা। আচ্ছা, এবার 3 মাস পরের কথায় আসি। একদিন অফিস থেকে সন্ধ্যায় ফিরে
জল খাবার খেতে খেতে বড়দাবাবু স্ত্রীকে বললেন, ওগো, কালকে খুকিকে দেখতে আসবে। ও মা, কারা, কোথা থেকে? ময়মনসিং জেলার মুকুন্দনগরের রাজবাড়ি থেকে, বুঝলে? আরে রাজা মুকুন্দনাথের নাম শুনেছ তো? আরে মস্ত বড় লোক, যেখানে তার রাজধানী সেখানের নাম পূর্বে কি একটা ছিল, এটা এখন এই রাজার নামে সেই স্থানের নাম হয়েছে মুকুন্দনগর, বুঝলে কিনা? আরে রাজা উপাধি হলে কি হলো, অনেক মহারাজের থেকে অনেক বেশি টাকা। হ্যাঁ হ্যাঁ, রাজা মুকুন্দনাথের নাম তো ছোটবেলা থেকে শুনছি গো। তার তো বয়স হয়েছে নিশ্চয়ই। এই বয়সে আবার বিয়ে করবেন নাকি? ও মা, তোর পাগলি, রাজা কেন, ওই রাজকুমারের জন্য। রাজা মুকুন্দনাথের এক মামা কুমারের গৃহশিক্ষক, তার এক বন্ধু আর একজন জ্যোতিষী পণ্ডিত, এই চারজনে কুমারের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছে। এবার আমাদের শ্মশানীর লোক যিনি যেখানে আছেন, সকলের ঘরে গিয়ে গিয়ে তারা মেয়ের সন্ধান করছে। 3 মাস হলো তারা এই কাজে বেরিয়েছে। এবার নানা স্থানে ঘুরে ঘুরে এখন তারা এই কলকাতায় এসেছে। তার রাজকুমারের বয়স কত? কত আবার, ওই 20-21। স্বভাব চরিত্র কেমন গো? বড় লোকের ঘরের আবার বকাটে ছিলেন হয়তো। তা যদি হয়, তা নাহলে কিন্তু আমি মেয়ে দেবো না, আমি তোমাকে এই বলে দিচ্ছি। তা তিনি রাজকুমারী হোক আর বাদশাহ কুমারী হন। তা স্বভাব তো ভালো হবারই সম্ভাবনা, অত বড় রাজার ছেলে। যা বললে, বড় লোকের ছেলে রাজার ছেলে স্বভাব চরিত্র আর কি বিগড়ায়? যত বিগড়ায় তুই গরিব ছেলেগুলোর, যত গরিব কেরানি মাস্টার, এদের ছেলেরাই সচরাচর মদ খেয়ে কুপল্লিতে পড়ে থাকে, রাতে বাড়ি আসতে পারে না। হ্যাঁ, তাই না? না, হ্যাঁ। এই কথায় বড়দাবাবু একটু বিব্রত হয়ে পড়লেন। লুচি ছিঁড়ে আলুর দমে মাখাতে মাখাতে বললেন, সে কথা বলছি নে। তবে সহবত বলে তো একটা জিনিস আছে। সে যাই হোক, মেয়ে যদি তাদের পছন্দ হয়, এই সব বিষয়ে খোঁজ খবর না নিয়ে আমি কি আর এমনি বিয়ে দেবো? তা কখন দেখতে আসবে? কালকে বিকেলে 4টে থেকে 5টার মধ্যে। আমি 3টের পরই অফিস থেকে ফিরে আসবো। ও, নির্মলাকে তো আনানো উচিত। বড়দাবাবু যেন কিছুটা অনিচ্ছার সঙ্গেই বললেন, নির্মলা, আচ্ছা এনোটাকে। এরপর বড়দাবাবু নীরবে জল খাবার খাওয়া সমাপ্ত করলেন। তিনি যখন উঠছিলেন, গৃহিণী ঠিক সেই সময় বললেন, হ্যাঁ গো, তবে যে বলেছিলে মেয়ে 16 বছর না হলে কোনো মতেই বিয়ে দেবে না, তোমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে না, তা কি হলো গো? প্রকাণ্ড রূপোর চিলিমচির ওপর বড়দাবাবু হাত ধুচ্ছিলেন। হঠাৎ কোনো উত্তর দিলেন না। মুখ ইত্যাদি ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে বললেন, সে এক সময় বলতাম বটে, এখন ভেবে দেখছি এরকম একটা সুযোগ যদি পাওয়া যায়। আর মানে তাহলে বলো, তোমার মত বিশ্বাস টিশ্বাস ওসব কিচ্ছু না, ওসব ভণ্ডান। তুমি একজন সুযোগ সন্ধানী। বড়দাবাবুর মনে হলো, সুযোগ সন্ধানী না হলে কি তিনি এত বড় একটা অ্যাটর্নি হতে পারতেন? কিন্তু সে ভাব গোপন করে মৃদু হেসে খালি বললেন, দেখো গিন্নি, এই তোমায় যখন আমি বিয়ে করে এনেছিলাম, তখন তো তুমি ক খ চিনতে না। নিজে রাত জেগে মাস্টারি করে তোমায় লেখাপড়া শিখিয়েছিলাম। তার কি এই প্রতিফল? কেন, আমি কি করলাম? নইলে আজ তুমি আমায় এমন সাধু ভাষায় গালাগালি দিচ্ছ। ও মা, কখনো বা তোমায় গালাগালি দিলুম শুনি? কেন, শালা না বললে কি গালাগালি হয় না? ওই যে তুমি আমায় সুযোগ সন্ধানী বললে। ও, সেটা বুঝি গালাগালি হয়? ভয়ঙ্কর। তুমি যদি পরিবার না হয়ে খবরের কাগজের সম্পাদক হতে, তাহলে আমি তোমার নামে মানহানির নালিশ করে দিতাম। সেই রাত্রিতেই সুধা শুনল রাজবাড়ির লোকে তাকে দেখতে আসবে। শুনে তার প্রাণে বড়ই ভয় হলো। এই 3 মাস কাল অতুলের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই। পিতার আদেশে দিদির বাড়ি যাওয়া তার বন্ধ হয়ে গেছে। তবে দিদি মাঝে মাঝে আসে বটে, এবং দিদির কাছ থেকে অতুলের সংবাদ সে পায়। দিদির মধ্যস্থতায় অতুলের সঙ্গে গোপনে সে পত্র ব্যবহার করবার অভিলাষও জানিয়েছিল, কিন্তু নির্মলা
তাতে কোনো রাজি হয়নি, খালি বলেছিল, না ভাই, কি জানি বাবা যদি শেষ পর্যন্ত মত নাই করে, বরং সেসব তুই ভুলে যাবারই চেষ্টা কর, বুঝলি? শান্ত হ। সুধা বলেছিল, ধুর, দিদির যেমন কথা, চেষ্টা করলে বুঝি মানুষকে মানুষ ভুলতে পারে? সেই রাত্রিতে নিজের শোবার ঘরে প্রবেশ করে আলো নিভিয়ে বিছানায় বসে সুধা প্রথমটা খালি কাঁদল। তারপর আলো জেলে নিজ আলমারি থেকে অতুলের ফটোগ্রাফখানি বের করে অনেকক্ষণ ধরে সেখানে দেখল। শেষে আলো আবার নিভিয়ে অতুলের ছবিখানি বালিশের তলায় রেখে মনে মনে দেবদেবীগণের নিকট প্রার্থনা করতে লাগলো। হে মা কালী, মা দুর্গা, বাবা মহাদেব, বাবা জগন্নাথ, তোমার চরণে কোটি কোটি প্রণাম। রাজবাড়ির এই 5 ছুঁচোগুলো আমায় যেন পছন্দ না করে, আমায় যেন তারা বিষ নয়নে দেখে। আমি তোমাদের সবাইকে পুজো দেব, তোমরা আমায় রক্ষা করো, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আজ রাত্রিতে সুধার ভালো ঘুম হলো না। মাঝে মাঝে জেগে ওঠে আর দেবদেবীগণের চরণে পূর্বোক্ত প্রকারে প্রার্থনা করতে করতে আবার ঘুমিয়ে পড়ে। ঠাকুর, মা কালী, মা দুর্গা, বাবা শিব, বাবা জগন্নাথ, তোমাদের চরণে কোটি কোটি প্রণাম। তোমরা দেখো ওরা যেন আমাকে পছন্দ না করে। তোমাদের সবাইকে পুজো দেবো ঠাকুর, তোমাদের সবাইকে পুজো দেবো। তোমরা আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। অতুলের ছবিখানি বড় দেখতে ইচ্ছে হয়, কিন্তু ভয়ে ভয়ে আলো জ্বালতে আর পারে না, কারণ পাশের কক্ষেই মা শুয়ে আছেন এবং মাঝের দরজা খোলাই থাকে। আগে কতবার রাত্রি জেগে নভেল পড়তে গিয়ে ধরা পড়ে মায়ের কাছে বকুনি খেয়েছে সে। আজ এমন করেই তার রাত পোহালো। দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ এবার ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও থাকবে নতুন নতুন রোমাঞ্চকর কিছু গল্প। তাই আজই স্পটিফাইতে আমাদের ফলো করুন আর ইউটিউবেও আমাদের সাবস্ক্রাইব করুন। বেলা 1টার সময় নির্মলাকে আনবার জন্য গাড়ি পাঠানো হলো। 2টার মধ্যেই নির্মলা এসে পৌঁছালো। রাজবাড়ির লোকেরা যথা সময়ে এসে কন্যা দেখলেন। জ্যোতিষী মহাশয় প্রথমে সুধার কুষ্ঠিখানি পরীক্ষা করে অভিমত প্রকাশ করে বললেন, বাহ, মেয়ে তো সুলক্ষণাই বটে। বড়দা বাবু, এতদিনে আমাদের ভ্রমণ শেষ হলো। এই 4 মাস কাল আমরা নানা স্থানে গিয়ে মেয়ে দেখে বেড়াচ্ছি, কিন্তু আপনাদের মেয়ের মতো এমন সুন্দরী সুলক্ষণা মেয়ে আমরা কোথাও পাইনি। এই রংটার ওপরই রাজা বাহাদুরের সব থেকে বেশি রকম ঝোঁক। আপনার মেয়ের মতো বা ওর চেয়েও সুশ্রী মেয়ে আমরা আর কোথাও দেখিনি তা নয়, তবে গায়ের এমন বর্ণটি আর কোথাও পাইনি। যাকে শাস্ত্রে আলেগরি বলে, এই মেয়ে ওরা ঠিক তাই। এই মেয়ে আমাদের খুব পছন্দ। আজ রাত্রেই আমরা দেশে ফিরবো। রাজা বাহাদুরকে রানীমাকে গিয়ে সব কথা বলি। কুমার বাহাদুর হয়তো নিজে এসে একবার দেখতে চাইবেন, তারপর শুভ কার্যের দিনপত্র স্থির করা যাবে। এবার অনুমতি দেন তো আমরা এবার উঠি। হ্যাঁ, চলো চলো চলো। বিবাহ পরীক্ষায় মেয়ের এই উচ্চ অনার্সের সহিত পাসের সংবাদে বরদাবাবু আনন্দে বিহ্বল হয়ে উঠলেন।
কিছু মিষ্টিমুখ করে যাওয়ার জন্য এদের অনুরোধ করলেন। এতটা আনন্দের খবর দিলেন যখন, একটু মিষ্টি মুখ তো হোক নাকি, কি বলেন? পূর্ব থেকেই বিলক্ষণ আয়োজনাদি চলছিল। শুধু মিষ্ট রসে নয়, সররসে রসনা পরিতৃপ্ত করে আগন্তুকগণ বিদায় গ্রহণ করলেন। গৃহিণীও বড় আনন্দিত হলেন। ঠাকুর আমাদের মুখ তুলে চেয়েছেন গো। জয় ঠাকুর, জয় ঠাকুর। এই 3 মাসে তার মনে এই ধারণা জন্মেছিল যে সুধা অতুলকে ভুলেছে। মেয়ে রাজরানী হবে, এই সংবাদে কোন মা আর আনন্দিত না হবেন? কিন্তু অন্যদিকে সুধার কেঁদে কেঁদেই সব রাত্রি কাটতে লাগলো। অবশেষে সে মনে মনে সিদ্ধান্ত করল, দেব দেবীগণ সমস্তই ছুটা, হিন্দু ধর্ম একেবারেই ফাঁকি। কুমার বাহাদুর কবে সুধাকে দেখতে আসবেন এই চিন্তায় বরদাবাবু দিবানিশি ব্যস্ত রইলেন। সপ্তাহান্তে মুকুন্দনগর থেকে পত্র এলো। রাজা মাতুল লিখেছেন, আমরা ফিরিয়া আসিয়া রাজা বাহাদুর ও রানীমার নিকট আপনার কন্যার বিষয়ে সবিশেষ বর্ণনা করিয়াছি। শুনিয়া তাহারা অত্যন্ত খুশি হইয়াছে। কুমার বাহাদুর যাইবেন না, তবে রাজা বাহাদুর স্বয়ং গিয়া একবার ওই কন্যাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিয়াছে। কিন্তু এখন তিনি রাজকার্যে অত্যন্ত ব্যস্ত থাকায় বোধহয় আগামী মাসের পরেই কলিকাতা যাত্রা করিতে পারিবে। ইতি রাজমাতু। সুতরাং রাজা বাহাদুরের শুভাগমনের এখনো প্রায় 1 মাস বিলম্ব আছে জেনে বরদাবাবু আবার নিজ কাজকর্মে মনোসংযোগ করলেন। অন্যদিকে অতুলবাবু তার বন্ধু বিনয়বাবুর মুখে বরদা ভবনের সকল সংবাদই পুঙ্খানুপুঙ্খভাবে পেয়েছিলেন। মুকুন্দনগরের রাজবাড়ির লোকেদের মেয়ে দেখার কথা, গাত্রবর্ণ সম্বন্ধে রাজা বাহাদুরের বিশেষ ঝোঁকের কথা এবং 1 মাস পরে রাজা বাহাদুর যে স্বয়ং কন্যা দেখতে আসবেন সে সংবাদও তিনি পেলেন। 2 বন্ধুতে অত্যন্ত গোপনে কি একটা পরামর্শ করতে লাগলো। অতুলবাবু প্রত্যহ নিজ কলেজের পর প্রেসিডেন্সি গিয়ে বিনয়বাবুর রসায়নাগারে প্রায় 2-3 ঘন্টা করে কাটাতে লাগলেন। উভয়ই রসায়ন শাস্ত্রে বড়ই সুপণ্ডিত। উভয়ে মিলে কি যে সব রাসায়নিক পরীক্ষা করতে লাগলেন তা তাঁরাই জানেন। সপ্তাহকাল দুজনে প্রেসিডেন্সি কলেজে বসেই একরকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালালেন। তারপর একদিন নির্মলা কিসের একটা শিশি কাপড়ের মধ্যে লুকিয়ে বাপের বাড়ি গিয়ে তার ছোট বোন সুধাকে দিয়ে এলো। চুপি চুপি কি সব উপদেশও তাকে দিল। সুধা শিশিটা নিজের আলমারির মধ্যে লুকিয়ে রাখল। এর কয়েকদিন পরে সন্ধ্যার পর কর্তা গৃহিণীতে কথাবার্তা চলছিল। রাজা বাহাদুরের আসবার তো অধিক বিলম্ব নাই, আর মাত্র 1 সপ্তাহ। মেয়ে দেখে তবে বিবাহের দিন স্থির হবে। সে বিষয়ে যদি মতামত জিজ্ঞাসা করেন তবে তাকে কি বলা যাবে এই সম্বন্ধে বরদাবাবু স্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাইলেন। হ্যাঁ গো, তা দিন স্থির তো করবে, কিন্তু মেয়ের ভাবভঙ্গি থেকে তো আমার তো মোটেই ভালো লাগছে না গো। আমি যে মোটেই সাহস পাচ্ছি না। কেন, কি ভাবভঙ্গি দেখলে? সেদিন তারা এসে মেয়ে দেখা অবধি ওজনে কেমন মন মরা হয়ে আছে গো। মুখে হাসে নেই, ভালো করে খায় না, রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, এই আমি টের পেয়েছি। দেখছো না কিরকম একটা রোগা হয়ে যাচ্ছে। ভেবে ভেবে বাছার আমার সোনার বরণখানা কালি হয়ে যাচ্ছে। মেয়ে ডাগর হয়েছে, তার অমতে জোর জবস্তি বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপরীত না হয়ে দাঁড়া। হ্যাঁ, আরে এই সব ছেলে মানুষই কথা শোনো কেন? কিন্তু মনে মনে তারা শঙ্কিত হলেন। গৃহিণীকে অবশেষে তার আশঙ্কার কথা খুলেই বললেন।
এবং মেয়ে সম্বন্ধে বিশেষ করে তাকে সাবধান করে দিলেন। সে দেখো, বলা তো যায় না, কালের যেরূপ গতি। কাপড়ে কেরোসিন ভিজে আগুনই হয়তো ধরিয়ে দেবে, না হয় ওই আফিনা নিয়ে খাবে, কে বলতে পারে। তুমি একটু খেয়াল রেখো, পারলে মেয়েটাকে একটু বোঝাও। বেশ বেশ, আমি দেখছি। পরদিন বরদাবাবু সুধাকে ডেকে মিষ্টি কথায় তাকে নানা প্রকারে বোঝালেন। মারে মা, একটু বোঝার চেষ্টা কর মা, এটাতে তোরই তো ভালো হবে বল। হ্যাঁ, আরে আরে কথাটা শোন, এই আরে শোন কথাটা। কিন্তু সুধা কোনো কথাই শুনল না, কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। দিনের পর দিন এইভাবেই কাটতে লাগলো। দিনের পর দিন সুধার গায়ের রং মলিন থেকে আরো মলিনতর হতে লাগলো। কন্যার এই অবস্থা দেখে বরদাবাবু বড় শঙ্কিত হয়ে উঠলেন। ভাবী পুত্রবধূর গাত্রবর্ণের উপরই যে রাজার অত্যধিক ঝোঁক। তবে এবার মুকুন্দনগর থেকে পত্র এলো, অমুক দিন অমুক সময়ে দলবল নিয়ে রাজা বাহাদুর মেয়ে দেখতে বরদা ভবনে উপস্থিত হবেন। বড় বড় সাহেবী দোকান থেকে বরদাবাবু মেয়ের জন্য দামি দামি ফেস ক্রিম, কমপ্লেক্সন লোশন প্রভৃতি এনে দিলেন। তার কড়া আদেশে সেই সকল সুধার সর্বাঙ্গে মালিশও হতে লাগলো। কিন্তু হলো ঠিক এর উল্টো, মেয়ে যেন দিন দিন আরো কালো হতে লাগলো। এ তো মহা মুশকিল। এদিকে রাজাবাবুর আসবার আর মাত্র একদিন বিলম্ব আছে। আগামীকাল সকালে ট্রেনে তিনি এসে পৌঁছাবেন এবং বিকেলবেলা মেয়ে দেখতে আসবেন। কি উপায় হবে? সকালে চা পানের পর দোতলায় বৈঠকখানায় বসে এটাই বরদাবাবু চিন্তা করছিলেন এক মনে বসে। এমন সময় তার গৃহদ্বারে একখানি মোটর গাড়ি দাঁড়ানোর শব্দ হলো। বরদাবাবু জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলেন একজন প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক একটা ট্যাক্সি থেকে নামছেন। দেহটি তার মোটা, গায়ে একটা আধময়লা সুতির জামা, আর তার ওপর ময়লা লাট হয়ে যাওয়া একটা সিল্কের চাদর। কিছুক্ষণ পরে দারবান এসে বলল, আগে বাবু, এই মুকুন্দনগর রাজবাড়ির একজন কর্মচারী আপনার সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ, সে কি? আচ্ছা, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। হ্যাঁ, যাকে বলে বরদাবাবু গম্ভীরভাবে ধূমপান করতে লাগলেন। লোকটি দারবানের সাথে এসে বাইরে জুতো খুলে রেখে প্রবেশ করল। অত্যন্ত সম্মানের সাথে বরদাবাবুকে নমস্কার করে বলল, নমস্কার। অসময় এসে হজুরকে বিরক্ত করলাম না তো? আগে না না, বিরক্ত কেন করবেন? এই বসুন বসুন বসুন। আগে না, সে গোস্তাকি কি করতে পারি? আজ বাদে কাল হজুর হবেন আমার অন্নদাতা মনিবের বৈবাহিক, সুতরাং হজুর ও মনিব স্থানীয়। দু একটি কথা নিবেদন করবার জন্যই এসেছিলাম। এবার হুকুম হলে বলতে পারি। বলুন না, আমাদের সঙ্গে ওসব ফর্মালিটির কোনো দরকার নেই। বসুন বসুন, দাঁড়িয়ে থাকবেন কেন কতক্ষণ? আমাদের রাজা বাহাদুর কাল সকালের ট্রেনে আসবেন, এই তো স্থির ছিল। হুজুরকেও পত্রে তা জ্ঞাত করা হয়েছে, কিন্তু তিনি হঠাৎ আজকেই এসে পড়েছেন। ল্যান্সডাউন রোডে নটর রাজবাড়িতে এসে উঠেছেন। আমাকে আপনার কাছে এই জিজ্ঞাসা করতে পাঠালেন, কালকের পরিবর্তে আজ বিকেলে তিনি যদি ওই মেয়ে দেখতে আসেন, তাতে আপনাদের কোনো অসুবিধা আছে নাকি? কারণ কাজটা যদি আগে ভাগে সেরে ফেলতে পারেন, তাহলে আজ রাত্রেই আবার ওই রাজধানী রওনা দিতে পারবেন। সেখানে তো অনেক জরুরি কাজ টাজ আছে। রাজা বাহাদুর পৌঁছে গেছেন নাকি? তা বেশ বেশ, তা আজ বিকেলে যদি তিনি আসেন তাতে কোনো আমার অসুবিধা নেই। আমি বরঞ্চ ওই নাটোর রাজবাড়িতে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসবো। কটার সময় যাব বলুন দেখি? আহা, আপনি আবার কষ্ট করবেন কেন? আমি তো বাড়ি দেখে গেলাম, আমি তাকে সঙ্গে করে নিয়ে আসবো। আচ্ছা, যদি অনুমতি হয় তাহলে এখন উঠি। বলে সে উঠে দাঁড়ালো। আরে বসুন বসুন, তাড়াতাড়ি কি, একটু চা খেয়ে যান।
আগে তা আপনার আদেশ অবশ্যই পালন করব, কিন্তু তার সঙ্গে আরো কিছু প্রার্থনা আছে। কি বলুন? মানে মাকে, মানে আমাদের ওই বৌরানী মাকে এখন কি একবার দেখতে পাবো না? ও বেলা অবশ্য রাজা বাহাদুরের সঙ্গে সে তো দেখবই, কিন্তু মার রূপগুণ সম্বন্ধে কত রকম বর্ণনা শুনেছি, তাই তাকে একটি বারটি দেখবার জন্য মনটা বড়ই উতলা হয়েছে আর কি। এই ব্যাপার, হে দাঁড়ান, এই কে আছিস? এ সুধামাকে একটু ডেকে নিয়ে আয় তো। বড়দাবাবু ভৃত্য দ্বারা সুধাকে ডেকে পাঠালেন। 1 মিনিট পরেই সুধা এসে বলল, ড্যাডি আমায় ডাকছেন? হ্যাঁ মা, এই দেখ, এই মুকুন্দনগর রাজবাড়ি থেকে এই ভদ্রলোকটি আমার সঙ্গে দেখা করতে এসছেন। আর তোমার মাকে গিয়ে বলো এর জন্য 1 পেয়ালা চা আর কিছু খাবার টাবার পাঠিয়ে দেন যেন। যাও যাও। বড়দা বাবু, থাক থাক, চা খাবো ওটা ভুলে বলেছি। আমার এখনো যে ওই স্নানান্নিক হয়নি সেটা খেয়ালই ছিল না। যা হোক মালকী, তুমি বাড়ির ভেতর যাও তো, যাও। একে তো মুকুন্দনগরের রাজবাড়ির নাম শুনেই সুধা জ্বলে গিয়েছিল। কে এই ব্যক্তি যে এমন আদেশের স্বরে তার সঙ্গে কথা বলে? দু চোখে লোকটার প্রতি অগ্নিবাণ দৃষ্টিতে তাকিয়ে সুধা সেই জায়গা থেকে প্রস্থান করল। সে চলে আসা মাত্র আগন্তুকের মুখ থেকে সেই বিনীত ও নম্র ভাব একেবারেই যেন তিরোহিত হয়ে গেল। ব্যঙ্গাত্মকপূর্ণ স্বরে তিনি এবারে পড়লেন, এইটি কি আপনার মেয়ে সুধাংশু নলিনী? মুকুন্দনগরের রাজবাড়ির লোকেরা কি এই মেয়েকেই দেখে গিয়েছিল নাকি? হ্যাঁ তাই। কেন মশাই, আর কি জচ্চুরি করবার জায়গা পেলেন না? এই মেয়ে আপনার আরমানি বিবির মতো সুন্দরী? এ তো রীতিমতো শ্যামবর্ণ, কালো বললেও অন্যায় করা হয়। তা বলি কি, রং টং আরক টারক মাখিয়ে রাজবাড়ির লোকেদের চোখে সেদিন কি ধুলো দিয়েছিলেন নাকি? হ্যাঁ, ঠিক করে বলুন তো। এই মশাই, এই সরে পড়ুন দেখি। ফের যদি কোনো অপমান সূচক কথা কেন উচ্চারণ করেন তবে দারোয়ান দিয়ে আপনাকে বের করে দেবো। আপনার রাজাকে গিয়ে না হয় বলবেন আমার মেয়েকে যেরকম দেখে গেলেন তাতে তিনি আমার মেয়েকে না নেন তো নাই নেবেন, কিন্তু এইসব অপমানের জন্য কথাবার্তা সহ্য করবো না। রাজা বাহাদুরকে কোনো কথা বলবার দরকার হবে না, কারণ আমি রাজা মুকুন্দনাথ রায়। আমি ইচ্ছে করি একদিন আগে কলকাতায় এসেছি মেয়ের যথার্থ স্বরূপ কি তাই দেখবার জন্য। নিজের কর্মচারী সেজে অসময়ে ইচ্ছে করে এসেছি, কারণ আমি জানি কলকাতার লোকেরা অনেকে ভয়ানক জোচ্চর হয়। আর তার উপর বাঙাল দেশের লোককে তারা তো গো গর্ধব বলে মনে করে, ভাবে বাঙালকে অতি সহজেই ঠকানো যায়। কিন্তু শুনুন, এটা কিন্তু আপনাদের ভুল। বাঙালকে সহজে ঠকানো যায় না। বাকি যেভাবে এসে দেখলাম, হয়তো ও বেলায় রং টং মাখিয়ে পেতনির বাচ্চাটিকে পুরীর বাচ্চা সাজিয়ে দেখাতেন আর কি। বাপ রে বাপ, কলকাতার লোকেরা কি জচ্চর! বলে গট গট করে সদর্পে রাজা চলে গেলেন। তা তারপর কি হলো? প্রমাণ হলো যে হিন্দু দেবদেবীগণ মিথ্যে নন, আর হিন্দু ধর্ম ফাঁকি নন। সুধার এতদিনের সকরুণ আবেদনে দেবদেবীগণ কর্ণপাত করেছেন। বড়দাবাবু অবশেষে বুঝলেন এই অতুল ছাড়া অন্য পাত্রে বিবাহ দিলে মেয়ে সুখী হবে না, হয়তোবা বাঁচবেই না। সুতরাং তিনি বিবাহে তার মত দিলেন। সুধার মুখে আবার হাসি দেখা দিল। দিদির দেওয়া সেই আরকের শিশিটা ততদিনে খালি হয়ে গিয়েছিল, আর তা ভর্তি করে আনানোর প্রয়োজন পড়ল না। মলিন বর্ণ দিনে দিনে আবার উজ্জ্বল হয়ে উঠতে লাগল। পরের মাসে বিবাহ। সুধার দেহবর্ণ আবার সেই পূর্ব ঔজ্জ্বল্য ধারণ করেছে। তারপর সেই সুদিনে বিবাহ হয়ে গেলে বিনয়বাবু বনের কানে কানে বললেন, কি জয়, রসায়নের জয়।
শুনলেন আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা সুধার বিবাহ। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।